বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে দায়ের করা রিটের রায় দেয়া হবে আজ সকালে। রায় ঘোষণা করবেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ। কার্যতালিকার শুরুতেই রয়েছে সেটি। গেল 18 আগস্ট এই বিষয়ে রিট করেন বেসরকারি সংস্থা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। পরে এই রিটের অন্তর্ভুক্ত হয় বিএনপি, জামায়াত ও বিভিন্ন ব্যক্তি। একই বিষয়ে আরেকটি রিট করেন নওগাঁর রানীনগরের বাসিন্দা মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। পরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে আওয়ামী লীগ সরকারের আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। এ নিয়ে 11 কার্যদিবস শুনানি শেষে রায়ের দিন ঠিক করা হয় 17 ডিসেম্বর। 2011 সালে 30 জুন সংসদে পাশ হয় পঞ্চদশ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা করার পাশাপাশি সংরক্ষিত নারী আসন 45 থেকে বাড়িয়ে 50 করা সহ বেশ কিছু পরিবর্তন আনা হয়। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক আপিল বিভাগের রায় অমান্য করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। পঞ্চদশ সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে রিটের সপক্ষে বিভিন্ন পক্ষ কি যুক্তি তুলে ধরেছেন? আতিফ, আপনাকে ধন্যবাদ। দেখুন, আর ঘন্টা দেড়েক পরেই, অর্থাৎ এখন তো 9টা বাজে, 10টার দিকে হাইকোর্ট বসার পরে প্রথমে মেনশন চলবে, তারপরে মোটামুটি 10:30টার দিকেই হয়তো রায় পড়া শুরু করে দিবেন। এবং এই রায়ের দিনটি ঠিক করা হয়েছিল গত 5 ডিসেম্বর, এবং সেই দিনই কিন্তু বিচারপতি ফারাহ মাহবুব তিনি বলেছিলেন যে প্রাথমিকভাবে এটি এত গুরুত্বপূর্ণ বিষয়, এবং যদি বলা হয় যে এখন পর্যন্ত সংবিধানের যেই কয়টি সংশোধনী এসেছে, সবচেয়ে একক সংশোধনী হিসেবে সবচেয়ে বেশি বিষয় অন্তর্ভুক্ত এখানে অনেকগুলো বিষয় এই সংশোধনীর মাধ্যমে পরিবর্ধন বা সংস্কার করা হয়েছে। সুতরাং এই এত বিশাল ইস্যু নিয়ে খুব সংক্ষিপ্ত রায় দেওয়া মুশকিল। তারপরেও তিনি বলেছেন যে আজকে সংক্ষিপ্ত আকারে তিনি রায় দিবেন এবং তার পরবর্তীতে পূর্ণাঙ্গ রায় বেরোবে। যাই হোক, এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে আজকে যদি ধরে নেওয়া হয় যে আজকে যদি আদালত কি করবেন সেটি আদালতের বিষয়, কি সিদ্ধান্ত, কি রায় আসবে, কিন্তু যেহেতু পিটিশনার যারা, রিট যারা করেছেন, বদিউল আলম মজুমদার সহ আরও একজন, এবং এর ভিতরে কিন্তু শুধু এই দুজনের সীমাবদ্ধ নয়, বদিউল আলম মজুমদারের যে রিট, তার ভিতরে পরবর্তীতে এই রিটের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের দিক থেকে হয়েছেন আরও অনেকেই, প্রায় 10-11 জন কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়েছেন। যাই হোক, সব পিটিশনারদের আবেদন একটাই, মূল উদ্দেশ্যই ছিল যে তত্ত্বাবধায়ক পদ্ধতিটাকে ফিরিয়ে আনা, অর্থাৎ পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিয়ে অবৈধ ঘোষণা করে যেন তত্ত্বাবধায়ক পদ্ধতিতে ফিরে আসে। এখন আজকে আদালতের রায়ে কি আসবে সেটি আমরা কেউ জানি না, আদালত সিদ্ধান্ত নেবেন, জানাবেন। কিন্তু যদি এটি বাতিল হয়, যদি হাইকোর্টের রায়ে আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত বদলে যায়, সেক্ষেত্রে আগামীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফেরত আসবে? সেটাই বলছিলাম যে যদি আজকে ধরেন যদি বাতিল হয়ে যায় বা অবৈধ ঘোষণা হয়, সেক্ষেত্রে কিন্তু এখনই তত্ত্বাবধায়ক পদ্ধতি ফিরে আসছে বা পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে না। কারণ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে তত্ত্বাবধায়ক পদ্ধতি যখন এটি বাতিল সংবিধানে প্রণয়ন করা হয়, সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, তার পরবর্তীতে আপনি জানেন যে 2011 সালের 10 মে প্রধান বিচারপতি খায়রুল হক এক রায়ের মাধ্যমে, এবং বলা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেই, রায়ের ভিত্তিতেই কিন্তু তখন তত্ত্বাবধায়ক পদ্ধতিটাকেই, অর্থাৎ ত্রয়োদশ সংশোধনীটাকেই অবৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়েছিল। এখন যেহেতু ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ বলে সুপ্রিম কোর্টের রায় আছে, এবং ত্রয়োদশ সংশোধনীতে কি ছিল? তত্ত্বাবধায়ক ব্যবস্থা। সুতরাং ওই ব্যবস্থাই তো অবৈধ ঘোষণা করে আগেই রায় দেওয়া হয়েছে। এখন পঞ্চদশ সংশোধনী যদি বাতিলও হয়ে যায়, অবৈধ ঘোষণা করা হয়, হাইকোর্টের ওই মামলা কিন্তু এখন রিভিউ অবস্থায় আছে। ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক পদ্ধতি ফিরে আসছে না এখনই। আপনি জিজ্ঞেস করেছিলেন যে হাইকোর্টের আজকে এই মামলা শুনানিতে কি বলা হয়েছে। দেখুন, এখানে মোটা দাগে অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে রাষ্ট্রপক্ষ থেকে যে যুক্তিগুলি তুলে ধরা হয়েছে, অন্যান্য পিটিশনাররা যেমন আমি যদি একটু বলি, এখানে রয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কেন ফিরিয়ে আনা দরকার, সেই পক্ষে যখন যুক্তি দেখানো হয়েছে, এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থায় এখন আসলে বাংলাদেশের রাজনৈতিক দলের হাতে নির্বাচন করাটা এই মুহূর্তে যে বিগত বিশেষ করে 14 নির্বাচন, 18 নির্বাচন, 11 নির্বাচন, এইগুলোর যেই বিগত দিনের ইতিহাস, সেগুলো তুলে ধরে বলা হয়েছে যে এটি সম্ভব নেই। একই সাথে এটিও বলা হয়েছে, একেবারে অ্যাটর্নি জেনারেল কোর্টে বলেছেন যে একটি দলকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্যই বা তাদের ক্ষমতার চর্চা করার জন্যই পঞ্চদশ সংশোধনী
নিয়ে আনা হয়েছিল। একটি দল বলতে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে। এক, জাতির পিতা এখানে রয়েছে যে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেখুন এখানে কিন্তু আদালত থেকে বলা হয়েছে যে আদালতে রাষ্ট্রপক্ষ বলেছে যে বঙ্গবন্ধুর অবদান কেউ অস্বীকার করছে না, কিন্তু এই স্বাধীনতা যুদ্ধে আরও অনেকের অবদান ছিল। সেখানে একক ব্যক্তিকে জাতির পিতা বলে আলাদা করে মর্যাদায় আসীন করা বা অন্যদেরকে একরকম দূরে ঠেলে দেয়, এটি সংবিধান পরিপন্থী। এখানে আরেকটি বিষয় ছিল যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে। দেখুন এখানে বাংলাদেশে অনেকগুলো নৃগোষ্ঠী রয়েছে। অ্যাটর্নি জেনারেল সেদিন আদালতে বলেছিলেন যে সবাইকে যদি বাঙালি জাতিসত্তার পরিচয়ে পরিচিত করা হয় তাহলে বাধ্যতামূলকভাবে বাংলাদেশে যে অনেকগুলো নৃগোষ্ঠী আছে তাদেরকেও বাঙালি বলতে বাধ্য করা হচ্ছে। এতে করে বাংলাদেশিদের ভেতরে যেই একতাবদ্ধতা বা বাংলাদেশির ভেতরে যে সার্বভৌমত্বের ভিতরে এক ধরনের জোরপূর্বক বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার ফলে এক ধরনের অনৈক্য সৃষ্টি হবে, এই বিষয়টি রয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আরেকটি বড় বিষয় রয়েছে, সংবিধানের 7 অনুচ্ছেদের ক এবং খ উপনুচ্ছেদ অন্তর্ভুক্ত করে সেখানে বলা হয়েছিল যে সংবিধানের মৌলিক কাঠামো কখনোই পরিবর্তন করা যাবে না, এটি এই সংশোধনীতে আনা হয়। অ্যাটর্নি জেনারেল আদালতে সেদিন বলেছেন, শুধু অ্যাটর্নি জেনারেল না, বিএনপির আইনজীবী, জামাতের আইনজীবী সবাই বলেছেন, যদি সংসদে যখন এমপিদেরকে ভোট দিয়ে সাধারণ মানুষ সংসদে পাঠায় তারা যদি সিদ্ধান্ত নেয় যে না সংবিধানের এই অংশ সংশোধনযোগ্য বা এটাকে পরিবর্তন করা হবে, তাহলে কেন করা যাবে না? পঞ্চদশ সংশোধনী সাধারণ মানুষের যে অধিকার, জনগণই রাষ্ট্রের মালিক, সেই মৌলিকত্বের জায়গা, সেই মালিক হিসেবে যে জায়গাটি রয়েছে সেগুলো কিন্তু ক্ষুণ্ণ করে, যেখানে বলা হচ্ছে যে এই সংশোধনীর মাধ্যমে অমুক অমুক বিষয়গুলোকে পরিবর্তন করা যাবে না, এটিও সংবিধানের সাথে সাংঘর্ষিক। এখানে গণভোট ব্যবস্থাকে বাতিল করা হয়েছে। একটা বিষয় গুরুত্বের সাথে বলা দরকার, সেটি হচ্ছে যে সংবিধানের এই পঞ্চদশ সংশোধনীতে কিন্তু বেশ কিছু বিষয় আছে, যেমন ধরেন নারী আসন 45 থেকে 50 করা, সংরক্ষিত আসন, এই বিষয়গুলোতে আবার আমরা দেখিনি যে পিটিশনারদের দিক থেকে বিরোধিতা করতে। তো সব মিলিয়ে যতগুলো বিষয় রয়েছে বেশিরভাগই আসলে এখানে যারা পিটিশনার রয়েছেন তারা কিন্তু বলার চেষ্টা করেছেন এবং আদালতে যুক্তি তুলে ধরেছেন যে এই বিষয়গুলো অসাংবিধানিক এবং এই কারণে পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা বা বাতিল করা উচিত। দেখুন আমরা যদি একটু ফিরে যাই যে পঞ্চদশ সংশোধনীটা কখন আনা হয়েছিল, সবচেয়ে বড় একটি গ্রাউন্ড এখানে বিচারপতি খায়রুল হক ত্রয়োদশ সংশোধনীর রায় দিয়ে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ বা অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছিলেন 2011 সালের 10 মে, এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে 30 জুন, 2 মাসেরও কম সময়ের মধ্যে 30 জুন পঞ্চদশ সংশোধনী পাশ হয়ে গেল। দেখুন সাধারণত মানে যেটি প্র্যাকটিস বা যেটি বলা হয়ে থাকে, কোনো একটি বিষয়ে আদালত রায় দেওয়ার পরে ওই রায়ের পূর্ণাঙ্গ রায় আদালত যেটি করেন, যেমন আজকে আদালত মৌখিক রায় দিবেন, এটির পূর্ণাঙ্গ রায় বের হইতে হয়তো আরও সময় লাগবে। এখন পূর্ণাঙ্গ রায়ে কি কি রয়েছে সেই বিষয়টি আপনি পূর্ণাঙ্গ রায়, লিখিত রায় না পাওয়া পর্যন্ত কিন্তু বলতে পারেন না বা বোঝা যায় না। কিন্তু আমরা যেটি দেখেছি, এত বড় একটি মামলার রায় যখন ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ সংবিধানে এই তত্ত্বাবধায়ক পদ্ধতিটাকেই অবৈধ ঘোষণা করে রায় দিলেন বিচারপতি খায়রুল হক 10 মে, 30 জুন এসে দেখা গেল যে পঞ্চদশ সংশোধনী আওয়ামী লীগ সরকার আনলো, তখনও কিন্তু বিচারপতি খায়রুল হকের যেই পূর্ণাঙ্গ রায় সেটি বের হয়নি। এটি একটি বড় প্রশ্ন যে রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী আনা হলো সেই রায়ের পূর্ণাঙ্গ রায়ের কপি বা লিখিত কপি বেরোনোর আগেই কিভাবে এটি করা হলো। অ্যাটর্নি জেনারেল সহ অন্যান্য পিটিশনাররা একই কথা বারবার করে বলেছেন যে এখানেই প্রশ্নবিদ্ধ যে আওয়ামী লীগ কতটা উদ্গ্রীব ছিল বা তৎকালীন সরকার যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিতে, যেখানে মূল রায়ের কপি বেরোনোর আগেই তারা সংশোধন করে ফেললেন, সংশোধনী এনে ফেললেন। এক, দ্বিতীয় আরেকটি বিষয় আপনি জানেন যে খুবই বড় বিতর্ক যেটি সবসময় আলোচনায় রয়েছে, বিচারপতি খায়রুল হক যখন, আমরা যেটি জানি যে আদালতে প্রাথমিকভাবে যে সংক্ষিপ্ত রায় দেওয়া হয় সেই রায়ে তিনি বলেছিলেন যে অন্তত 2টি বার, অর্থাৎ 2011 সালের 10 মে যখন তিনি রায় দেন বলেছিলেন যে তার পরবর্তীতে অন্তত 2টি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক পদ্ধতির মধ্য দিয়ে চলতে পারে। কিন্তু কি দেখা গেল, পূর্ণাঙ্গ রায়ের পর আর সংশোধনীতে পুরোপুরি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাই বাতিল করে দেওয়া হয়েছে। এবং জাহাদুল বাশার, আমরা বুঝতে পেরেছি যে আজকের মৌখিক রায়ের পর পূর্ণাঙ্গ রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত আসতে আমাদেরকে আরও সময় অপেক্ষা করা প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। এর আগে 18 নভেম্বর 16 আসামির মধ্যে 9 মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে 13 জনকে কারাগারে পাঠান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে 2 মাসের সময় চাইলে আদালত 1 মাস সময় দেন। সেই অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলে নির্ধারিত দিন আজ।
আগামী বছরের শেষে অথবা 2026-এর প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার কাজ চলছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্য নস্যাতের চেষ্টা সফল হবে না বলেও জানান তিনি। আমাদের দোষে মহান বিজয় দিবসে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে সোমবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ আহ্বান জানান। এবং আহতদের আত্মত্যাগ 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিদেরও প্রথমবারের মতো নির্বাচনে ভোটদান নিশ্চিত করা হবে জানান তিনি। অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অধ্যাপক ইউনূস জানান, 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার কাজ চলছে। আগামী জানুয়ারিতেই ঐক্যমত্য গঠন কমিশন কাজ শুরু করতে পারে বলেন তিনি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। প্রধান উপদেষ্টা বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে, বিগত সরকারের আমলে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট হয়েছে। বিদেশে পাচার করা টাকায় গোলযোগ সৃষ্টি করে ফেসিবাদীরা আবার ক্ষমতায় ফেরার চেষ্টায় আছে জানান তিনি। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। প্রফেসর ইউনূস জানান, জুলাই গণহত্যায় জড়িত সবার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে। আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে কাজ করছে সরকার জানান তিনি। কাজটা কঠিন, কারণ এই বিষয়ক আইন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের সম্ভাব্য সময় জানানোকে স্বাগত জানিয়েছে বিএনপি ও জামায়াত। তবে সরকার আন্তরিক হলে আরও আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। অন্যদিকে জামায়াত নেতারা মনে করেন, সদিচ্ছা থাকলে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি জামায়াতের নেতারা। বিএনপি নেতারা বলছেন, সংস্কার যুগ যুগ ধরে চলবে, তবে সংস্কার করতে হবে সময়ের চাহিদা অনুযায়ী। বিএনপি ক্ষমতায় যেতে নয়, সাধারণ মানুষের অধিকার আদায় করতে চায় বলেও মন্তব্য করেন দলটির নেতারা। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশী হন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আগামী বছর ডিসেম্বর নয়, আপনারা যদি আন্তরিক হন, নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তার আগেই এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা জনগণ ঠিক করবে বলেও জানান বিএনপি জামায়াতের কেন্দ্রীয় নেতারা। আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে, সকলের জন্যই দ্বার উন্মুক্ত, জনগণ যাদেরকে সুযোগ দেবে তারাই দায়িত্ব পাবে। আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। এই নির্বাচনটা যদি প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে হওয়ার মধ্যে দিয়ে ইলেকশনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইনক্লুসিভ, পার্টিসিপেটরি হয়, তাহলে এই 2-1 মাস বিলম্বের জন্য এই জাতি কিন্তু কষ্ট পাবে না। এর আগে দিন তারিখ সহ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা। ফেসবুকেই নিন্দা জানান তিনি। এদিকে মোদীর দাবিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলছে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন সার্জিস ও হাসনাত।
বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া এক বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। মোদী তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে 1971 সালে ভারতের বিজয়ের অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান, তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধা জানান। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে দাবি করেন তিনি। এরপর পোস্টটি স্ক্রিনশট যুক্ত করে নিজের ভেরিফাইড ফেসবুকে প্রতিবাদ জানান আইন উপদেষ্টা। লেখেন, 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে মোদীর পোস্টের সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এটাকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি। এক্ষেত্রে কোনো ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির বিজয়ের শোভাযাত্রায় নেতারা বলেন, নরেন্দ্র মোদীর দাবি উপহাসের শামিল। আমরা মিস্টার মোদীকে জানিয়ে দিতে চাই, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। অবিলম্বে মোদীর এমন মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান ছাত্র নেতারা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার কৃতিত্ব একটি পরিবারে বন্দী ছিল মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতাকে আওয়ামী লীগ নিজেদের কুক্ষিগত করেছিল। জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল দলটি। সকালে রাজধানী পল্টন মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালির আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে জড়ো হতে থাকেন রাজধানীর পল্টন মোড়ে। দেশের স্বাধীনতাকে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল বলে অভিযোগ করেন জামায়াত আমির। দলটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল বলেও মন্তব্য তার। একটা গোষ্ঠীও না, একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা বোধ ভুলিয়ে দিয়েছিল। স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল। জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল। দেশের মাটিতে লগি বৈঠার সন্ত্রাসের বিচার হবে উল্লেখ করে ডাক্তার শফিক বলেন, যে জাতির সন্তানেরা বারবার বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা আনতে শিখেছে, তারা স্বাধীনতা আর বেহাত হতে দেবে না। মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল। তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল, আদালতে বিচার দায়েরও হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে। আমরা কথা দিচ্ছি, এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন ঘুরে বিজয়নগর হয়ে আবারও পল্টন মোড়ে এসে শেষ হয়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সরকারি চিকিৎসক সহ 3 জনের বিরুদ্ধে বেসরকারি হাসপাতাল চালিয়ে 3 বছরে অন্তত 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অথচ সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকার বিধান নেই। 32 মালিকের প্রতিষ্ঠান হলেও ওই 3 জন অন্যদের মতামত ছাড়াই এখন বন্ধ করে দিয়েছে হাসপাতালটি। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ মিললে নেওয়া হবে ব্যবস্থা। রাজধানীর মুগদার ফ্রেন্ডস কেয়ার হাসপাতাল চালু হয় 2021 সালের মার্চে। 32 জন বিনিয়োগ করেন প্রায় 8 কোটি টাকা, কিন্তু হুট করেই গত 4 মাস ধরে বন্ধ হাসপাতালটি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার আতিদ মোহাম্মদ মোল্লা এবং পরিচালক রাশেদুল কবির চৌধুরী, এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ অন্য পরিচালকদের না জানিয়ে বন্ধ করে দেন প্রতিষ্ঠান। এ যাবৎকালীন সময়ে ওনারা কোনো বোর্ড রেজুলেশন করেনি, কোনো বোর্ড মিটিং করেনি, কখনো কোনো হিসাবের পারপাজে আমাদেরকে ডাকেনি। কেনাকাটার নামে মোটা অঙ্কের টাকা সরানোর অভিযোগ করেন অন্যান্য পরিচালকরা। পূর্ব পরিকল্পনায় ছিল আমরা এখান থেকে এভাবেই হসপিটালটার গ্রিপ করব। গত 1 বছর প্রতিষ্ঠানের অনেক কর্মচারীকে দেয়া হয়নি বেতন, এমনকি হাসপাতালের বাড়ি ভাড়াও বাকি 61 লাখ টাকা।
ওনাদের কাছে গেলে ওনাদেরকে পাওয়াও যায় না, আর ওনারা সবসময় দূরে দূরে থাকে আর বলে যে আমাদের লস এখন তাদের লাভের ভাগটা আমাদের দিচ্ছে না, লসের কথা আমরা কেন শুনবো। অভিযুক্ত ডাক্তার রফিকুল ইসলাম বর্তমানে দেশের বাইরে থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। এদিকে হিসেব না দেওয়ার অভিযোগ স্বীকার করে নেন ফ্রেন্ডস কেয়ারের এমডি ডাক্তার আতিদ মোহাম্মদ মোল্লা, তবে দায় চাপান অন্যদের ওপর আর প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েও আইন লঙ্ঘনের বিষয়টিকে এড়িয়ে যান। ডাক্তার হিসাবে আমি অনেক কাজ করেছি, এমডি হিসাবে অনেক কাজ করতে পারি নাই বা ব্যর্থতা ছিল। আমার গভর্নমেন্ট হসপিটাল থেকে আমি কোনোদিন আমার এদিকের কোনো রোগী আমার রেফারেন্সে আসেনি। ইয়েটা ছিল ভালো যে আমি সেবামূলক প্রতিষ্ঠা, বাংলাদেশে অনেক ঘাটতি আছে, এটা উদ্যোগের সাথে ছিলাম। আমিও ওনাদের মতো একজন পরিচালক ছিলাম, ওনাদের মতো আমিও একজন সাফারার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের ব্যবসায় বিনিয়োগের সুযোগ নেই। এই ব্যত্যয়ের ব্যাপারে যদি কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ উত্থাপিত হয়, সে ব্যাপারে অভিযোগের আলোকে আমরা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এরই মধ্যে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন হাসপাতালের পরিচালকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলের একর যাত্রার কার্ড সংকটে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকিট। কর্তৃপক্ষের দাবি চাহিদার তুলনায় কার্ড কম, তবে এ মাসেই আসছে নতুন 20,000 কার্ড, সংকট কেটে যাবে। চালুর পরই জনপ্রিয় হয়ে ওঠে মেট্রো রেল। যানজটের রাজধানীতে এখন স্বস্তির নাম মেট্রো রেল, কিন্তু বর্তমানে একক যাত্রার টিকিট সংকটে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিশেষ করে কর্মজীবীরা পড়ছেন ভোগান্তিতে। যে একক যাত্রার টিকিটের অনেক সংকট রয়েছে, আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন যে এই সংকটটা দ্রুতই কাটিয়ে ওঠার জন্য আর মানুষের যাতায়াত যাতে আরও সুবিধাজনক হয় সেই বিষয়ে কাজ করার জন্য। খুবই ভোগান্তি হইতে হয়, যারা আমরা নর্মাল যাতায়াত করি মিরপুর থেকে, যখন আমার অফিস যেমন গুলিস্তানে যাই, সো আমার ভালোই অনেক ঝামেলা হয় আর কি। এমন অনেক সময় লাগে, অনেক পরিশ্রম। আমি উত্তর থেকে যখন আসছিলাম অন্তত 1.5 ঘন্টা আমাকে টিকিট পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে লাইনে দাঁড়িয়ে। মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল বলছে 2022 সালের 29 ডিসেম্বর চালুর সময় একক যাত্রার টিকিট ছিল প্রায় 2,70,000, কিন্তু 2 বছরে 2 লাখের বেশি টিকিট খোয়া গেছে। অনেক যাত্রী টিকিট ফেরত দেয়নি, আবার অনেক কার্ড নষ্টও হয়েছে, যার প্রভাব পড়ছে প্রতিদিনই। সংকট মোকাবেলায় আগামী মার্চের মধ্যে নতুন 4 লাখ কার্ড নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে আরো 20,000 টিকিট রওনা দিয়েছে আমাদের জাপান থেকে, এটা আমরা এই মাসের শেষের দিকে পাবো। এই মাসের শেষে আরো 20,000 রওনা দিবে, আবার জানুয়ারিতে আরো আসবে। এইভাবে আমরা আরো প্রায় 3 লাখ টিকিট আনতেছি। জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে এসে পৌঁছবে। আমরা এই টিকিটগুলি পেলে আমাদের ইনশাআল্লাহ অসুবিধা হবে না। মেট্রো রেলে এখন দিনে চলাচল করছে 3.5 লাখ যাত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সব সরকারি এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারির ফল প্রকাশ আজ। দুপুর 2টার পর ফল পাবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে সকাল 10:30 থেকে 11টা নাগাদ ভর্তি লটারির ডিজিটাল প্রক্রিয়া শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকেরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে, একই নম্বরে SMS এর মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া ভর্তির ওয়েবসাইটেও ফল জানা যাবে। প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে এবার সারা দেশে 9,83,539 জন শিক্ষার্থী আবেদন করেছে। গত 12 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন নেওয়া হয়। গোপালগঞ্জের কোটালীপাড়া প্রাক বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে শতাধিক শিশু কিশোর অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে, তবে এ ঘটনায় কেউ মারা যায়নি। চিকিৎসক জানায় খাবার খেয়ে অসুস্থ হয়ে 163 জন শিশু ও কিশোর হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে 154 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। অসুস্থদের পরিবার জানিয়েছে সোমবার সকালে উপজেলার কান্দি ইউনিয়নের এজি চার্চে 320 জন শিশু কিশোরকে নিয়ে প্রাক বড়দিনের অনুষ্ঠান শুরু হয়। দুপুরে অনুষ্ঠান শেষে বিরিয়ানির প্যাকেট দেয়া হলে তা নিয়ে বাড়ি চলে যায় তারা। সেই খাবার খাওয়ার পর সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়ে ওই শিশু কিশোরেরা। চার্চ কর্তৃপক্ষের দাবি স্থানীয় ধারাবাসাইল বাজারের একটি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানির প্যাকেটগুলো দেওয়া হয়েছে। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা ডিসচার্জ করে দিছি এখন পর্যন্ত, এবং এখন পরবর্তীতে যে কোনো রোগী স্টেবল হবে তো আমরা আস্তে আস্তে ছেড়ে দিব। আর যদি কাউকে যদি রেফার করা লাগে তাহলে আমরা রেফার করে দিব। সবাইকে এখন আপনার ভর্তি ছাড়াই বলছে যে এত আপনাদের ডাটা এন্ট্রি দরকার নাই, যে দরকার হলে হোম থেকে ডাটা এন্ট্রি করবেন। আর এখন যেন প্রাইমারি ট্রিটমেন্টটা
ইমিডিয়েট যত দ্রুত শুরু করে দেওয়া যায় আর কি। সারা দেশে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। কোথাও কোথাও কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। পঞ্চগড়ে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.১ ডিগ্রি সেলসিয়াস। সকালে সূর্য উঠলেও দুপুরের পর থেকে হালকা কুয়াশার সাথে বাড়ে ঠান্ডা অনুভূতি। মৃত শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। চুয়াডাঙ্গায় সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। শীত বাড়ায় হাসপাতালের বহির্বিভাগে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। তবে শীত উপেক্ষা করে কাজে বের হয়েছেন অনেকেই। মেহেরপুরে শৈত্যপ্রবাহ কেটে গিয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই সকালে ঘর থেকে বের হচ্ছে না। নাটোরের শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা। দিনের অর্ধেক বেলা পর্যন্ত থাকছে কুয়াশাচ্ছন্ন। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঠাকুরগাঁওয়ে কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। এবার বীজ সংকটে পড়তে হয়েছে আলু চাষিদের। ভালো মানের বীজ পাননি অনেক চাষি। এতে দেখা দিয়েছে আলুর ফলন কমার আশঙ্কা। যদিও কৃষি কর্মকর্তারা বলছেন আবহাওয়া ভালো থাকলেও সংকট সত্ত্বেও উৎপাদন ভালো হবে। বগুড়ায় এবছর ৫৫,৫০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য বীজের চাহিদা ৯০,০০০ মেট্রিক টন। এর মধ্যে বিএডিসি থেকে ৪,৫০০ এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাওয়া গেছে আরও ২০,০০০ মেট্রিক টন। মানসম্পন্ন বীজের সংকটের কারণে ঘরে বা হিমাগারে রাখা আলু বীজ হিসেবে ব্যবহার করছেন অনেক চাষি। যারা ভালো মানের বীজ ব্যবহার করছেন তাদের গুনতে হয়েছে দ্বিগুণ খরচ। অনেক জমিতে বপন করা বীজের মানের নিশ্চয়তা না থাকায় এবার আলুর ফলন কমার আশঙ্কা দেখা দিয়েছে। যে বিট ৬০ টাকা কিন্তু সেই বিট ১২০ টাকা, তা পাওয়া যাচ্ছে না। গাছ হয়ে যায়, গাছ মরে যাচ্ছে, পোষা মনে লাগিচ্ছে। এর মধ্যে কয়েকদিন থেকে আবহাওয়া লাগিচ্ছে, আবহাওয়াতে আরো গাছ সমস্যা হচ্ছে। এবারে আমার ৪ বিঘা জমি লাগাচ্ছি, এই বীজের দাম বেশি। আমার ৪ বিঘা জমির দাম পড়েছে ৯০,০০০ টাকা। এই বীজের দাম বেশি দেখে আমি আলু ১ বিঘা করে কম লাগাচ্ছি। বীজ ভালো না হলে আলুর ফলন কমতে পারে ৩০ থেকে ৫০% পর্যন্ত। তবে কৃষি বিভাগ বলছে বীজের মান, পরিবেশ এবং এলাকার উপর নির্ভর করে আলুর ফলন। কৃষকদেরকে তাদের এই বীজ সরবরাহের আমরা কিন্তু সহযোগিতা করে এসেছি। আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন সম্ভব হবে। যদি আবহাওয়া ভালো থাকে আমরা কৃষক ভাইদের পাশে আছি, তাদের প্রয়োজনীয় পরামর্শ সেবা দিয়ে যাব, যাতে করে আমাদের আলুর যে উৎপাদন সেই উৎপাদনটা যেন আমরা স্বাভাবিক রাখতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গত মৌসুমে সারা দেশে আলু উৎপাদন হয়েছিল ২৯,৪২,০০,০০০ মন। তবে এ মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬,৮১,০০,০০০ মন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আবার জানাবো শীত পরিস্থিতির খবর। বিস্তারিত জানাতে পঞ্চগড় ও নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব পঞ্চগড়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, আজকে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সেখানে ছিন্নমূল মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। জি, উত্তরা পঞ্চগড়ে প্রতি বছর কিন্তু শীত অন্যান্য এলাকার তুলনায় বেশি অনুভূত হয়। আমরা এবারও তাই দেখছি। গত ৫ দিন ধরে কিন্তু পঞ্চগড়ে টানা শৈত্যপ্রবাহ চলছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে গত শুক্রবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ৯-এর মধ্যেই থাকছে। আজকে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ থেকে ১০-এর মধ্যে থাকে তাহলে সেই পর্যায়কে মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। তো আমরা আসলে বাস্তবে যেটি দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকে হিমেল বাতাস এবং ঘন কুয়াশা থাকে গোটা এলাকা জুড়ে। রাতভর হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হয়। পরদিন সকাল ৭টা-৮টা নাগাদ কিন্তু সেই কুয়াশা থাকে এবং সেই কনকনে শীত অনুভূত হয়। এরপরে আমরা দেখি যে গত ৫ দিন ধরেই কিন্তু
সূর্য সকাল সকালেই সূর্যের মুখ দেখা গেছে এবং সূর্যের আলো চারদিক ঝলমলে আলো ছড়িয়ে পড়লেও কিন্তু সেভাবে উত্তাপ নেই। সেই আলোর সাথে কিন্তু উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। আর আপনি যেটি বলছিলেন যে ছিন্নমূল মানুষ আসলে শীত এলেই এই পঞ্চগড় এলাকার বরাবর কিন্তু ছিন্নমূল মানুষের একটা দুর্ভোগ আমরা দেখতে পাই। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ, কৃষি শ্রমিক, রিক্সা ভ্যান চালক, এদের কিন্তু সীমাহীন দুর্ভোগ। তো দুস্থ মানুষের জন্য কিন্তু বিভিন্ন পর্যায়ে আমরা দেখছি যে এলাকায় শীত বস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু পঞ্চগড়ে 10,000 শীতের কম্বল বিলি করা হয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। শফিকুল, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব নওগাঁয়, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, নওগাঁর শীতে এবার ফসলি জমির কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং হাসপাতালের চিত্র কেমন? সেখানে বৃদ্ধ রোগী এবং শিশুদের চাপ কেমন হাসপাতালে? আপনি জানেন যে উত্তরের জেলা নওগাঁয় কিন্তু আমরা যেটি দেখেছি যে এবছর কিন্তু দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2 বার, অর্থাৎ গত 10 দিনে কিন্তু 2 বার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু নওগাঁয় রেকর্ড করা হয়েছে। আর আমরা যেটি দেখেছি যে এই শীতের কারণে আপনার যেমন দিনমজুর, খেটে খাওয়া লোকজন, এদের যেমন ভোরে উঠে মাঠে ঘাটে কাজ করতে যাবার সময় তীব্র শীতকষ্ট পোহাতে হচ্ছে। পাশাপাশি কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি এই শীতের কারণে কিন্তু শিশু এবং বয়স্করা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে আমি যদি আপনাকে গত 10 দিনের একটু তথ্য দিতে চাই যে আমরা নওগাঁ সদর জেনারেল হাসপাতালে যেটি দেখেছি যে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা এতটাই বেশি যে তারা ডায়রিয়া, আমাশয়, আপনার নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন শীতজনিত রোগে কিন্তু আপনারা হাসপাতালে আসছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে আমাদের যে নির্ধারিত বেড সংখ্যা রয়েছে আমরা কিন্তু সেখানে শিশুদের এবং বয়স্কদের কিন্তু জায়গা দিতে পারছি না এবং অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে তাদের কিন্তু মেঝেতে রাখতে হচ্ছে। আর চিকিৎসকরা এখানে যে পরামর্শটি দিচ্ছেন যে এই অবস্থার প্রেক্ষাপটে কিন্তু শিশুদের বিশেষ করে ঘরের মধ্যে রাখতে হবে এবং গরম কাপড়ে মুড়িয়ে রাখতে হবে, আর বয়স্কদের ঘর থেকে বের না হওয়াই ভালো। এবং এছাড়া পাশাপাশি তারা যেটি পরামর্শ দিচ্ছেন যে শিশুদের বিশেষ করে বাইরের খাবার, বিশেষ করে মানে যেগুলো দোকানে পাওয়া যায় খোলা উন্মুক্ত খাবার, সেগুলো না খাওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। আর আমি শীত পরিস্থিতির কথা যদি আরেকটু জানাই যে আপনি জানেন যে এখানে নওগাঁ কিন্তু দেশের অন্যতম একটি ফসল উৎপাদনকারী জেলা। চলতি মৌসুমে কিন্তু আপনার এখন চলছে ইরিবুড়ো বীজতলা তৈরির মৌসুম, কিন্তু গত কয়েকদিন আমরা লক্ষ্য করেছি যে আপনার টানা শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে ইরিবুড়ো যে বীজতলা, এখানে প্রায় 10,000 হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হচ্ছে। সেই বীজতলাতে আপনার কিন্তু ঘন কুয়াশা পড়ার কারণে এই বীজতলা কিন্তু ক্ষতির মুখে পড়েছে। এই বীজতলাগুলো লাল বর্ণ ধারণ করছে এবং অনেক ক্ষেত্রে তাদের পাতা মরে যাচ্ছে। এই অবস্থায় কৃষি বিভাগ যেটি বলছে যে বীজতলাগুলো রক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সেগুলো কিন্তু পলিথিন দিয়ে মুড়িয়ে রাখতে হবে এবং যদি সম্ভব হয় সেখানে কিন্তু পানি দিয়ে রাতে ডুবিয়ে রাখতে হবে এবং সকালে সম্ভব হলে পানি বের করে দিতে হবে। আর আমি যদি আপনাকে রবি মৌসুমের ফসলের কথা বলি, আপনি জানেন যে রবি মৌসুম এখন চলছে আলু, সরিষা সহ বিভিন্ন রবি ফসল চাষের কাজ। এখানে কিন্তু দেখা গেছে যে এই শীতের প্রভাব পড়েছে রবি ফসলেও, সেখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আলু, সরিষার পাতাও মরে যাচ্ছে এবং লেগ ব্রাইট নামে কিন্তু একটি রোগে আক্রান্ত হচ্ছে। এবং এক্ষেত্রেও কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক এই রবি শস্যে কিন্তু স্প্রে করার পরামর্শ দিচ্ছেন। এই ছিল মোটামুটি নওগাঁর শীত পরিস্থিতি। পঞ্চগড় এবং নওগাঁ থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রথমবারের মতো ড্রেজিং এর আওতায় এসেছে খাগড়াছড়ির পাহাড়ি নদী মাইনী ও চেঙ্গি। নদীর গভীরতা বেড়ে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় সুফল পাচ্ছেন স্থানীয়রা। খনন করা মাটিতে অনাবাদি কৃষি জমি ভরাট হওয়ায় সারা বছরই চাষের উপযোগী হয়েছে ওই জমি। এতে ফসল উৎপাদন বাড়ার আশা কৃষকদের। এবছর বর্ষা মৌসুমে 4 দফা বন্যায় প্লাবিত হয় মাইনী ও চেঙ্গি নদী তীরের এলাকা। তাই নদীর গভীরতা বাড়ানোর পাশাপাশি মৎস্য আহরণ বাড়াতে নদী দুটি ড্রেজিংয়ের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 2024 সালের জানুয়ারিতে শুরু হয় খনন। এতে বেড়েছে নদীর গভীরতা। খনন করা মাটি অনাবাদি জমিতে ফেলার কারণে বেড়েছে উর্বরতা। দীর্ঘদিন পর এসব জমি চাষের আওতায় আসায় খুশি কৃষকরা। গভীরতা করার কারণে আমাদের হয়তো সামনে আর পানি বাজারে উঠবে না। আগের মতো নব্যতায় ফিরে আসছে, যে নদীর আগে চর ছিল, এগুলো চরগুলো কাটা হয়েছে এবং প্রশস্ততা বাড়ছে, গভীরতা বাড়ছে, নৌকা চলাচল করতে পারতেছে। নদী খননের পাশাপাশি প্রায় 70 কিলোমিটার চর অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
ড্রেজিং কাজ সম্পাদন হওয়ার ফলে নদীর সেকশন বৃদ্ধি পাচ্ছে এবং ফ্ল্যাশ পয়েন্টের পানি দ্রুত অপসারণ হয়ে গেলে বন্যার তীব্রতা কিছুটা হ্রাস পাবে। 2025 সালের জুন পর্যন্ত মেয়াদের এই প্রকল্পের 25% কাজ শেষ হয়েছে। নদী খননের কাজে খরচ হবে প্রায় 250 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উদ্বোধনের 1 বছরেও চালু হয়নি হবিগঞ্জ পৌর পানি শোধনাগার। বিদ্যুতের মিটার স্থাপন করেনি ঠিকাদার, এ অজুহাতে পৌরসভার কাছে শোধনাগার হস্তান্তর করেনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 1 বছর ধরে অকেজো পড়ে থাকায় নষ্ট হতে বসেছে শোধনাগারের যন্ত্রপাতি। পৌরবাসীর পানির সংকট দূর করতে হবিগঞ্জে তৃতীয় পানি শোধনাগার নির্মাণ শেষ হয় 2023 সালের জুনে। বিদ্যুৎ সংযোগ নিয়ে জনস্বাস্থ্য অধিদপ্তর ও ঠিকাদারের টানাপোড়েনের মধ্যেই নভেম্বরে উদ্বোধন হয় এ প্রকল্প। তবে 1 বছরেও শোধনাগারটি বুঝে পায়নি পৌর কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বিভিন্ন উন্নয়ন কাজ চলতে থাকায় পাইপলাইন সহ অন্য জিনিসের ক্ষতি হতে পারে, তাই পরীক্ষা নিরীক্ষা ছাড়া হস্তান্তর সম্ভব নয়। ট্রিটমেন্ট প্ল্যান্টটাই আমি যে চালু করব, সেটার জন্য তো আমার পাইপলাইন দরকার, কারণ আপনাদের পৌরসভায় কিংবা আশেপাশে অনেক জায়গায় আমাদের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে পৌর প্রশাসক বলছেন, শোধনাগার হস্তান্তর হলে পৌরসভায় পাইপলাইন মেরামত করে চালুর উদ্যোগ নেবে। ওনারা যদি আমাদের পানি শোধনাগারটা প্রস্তুত করে আমাদেরকে হ্যান্ডওভার করে বুঝিয়ে দেন, আমরা অতি দ্রুতই আমাদের এই নতুন শোধনাগার থেকে আমরা পানি সরবরাহ দিতে সমর্থ হব এবং এই পানি শোধনাগার চালু করতে গিয়ে যে টুকটাক কিছু পানির লাইনের সংশোধন করা দরকার বা মেরামত করা দরকার, আমরা অতি দ্রুতই করে দিতে সম্ভব হবে বলে আমি আশা করি। পৌরসভা জানিয়েছে, প্রায় 56 কিলোমিটার পাইপলাইন দিয়ে 2300 আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি সরবরাহ হচ্ছে। দুটি কেন্দ্র থেকে পানি সরবরাহের তুলনায় গ্রাহক বেশি ও পানির চাপ কম থাকায় অর্ধেক গ্রাহক পানি পাচ্ছে না। আমরা পৌরবাসী পানির বিভিন্ন সমস্যায় ভুগতেছি। আমরা চাই অচিরই এই সমাধান হইতো, আমরা এটা উপভোগ করতাম। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে খুব তাড়াতাড়ি এই সমস্যার নিরসন হয় এবং সবার জন্য আমরা উপকৃত হই। নতুন শোধনাগারে ঘন্টায় 350 ঘনমিটার পানি শোধন করা যাবে। বন্ধ থাকায় অনেক যন্ত্রাংশ নষ্ট হচ্ছে উল্লেখ করে দ্রুত শোধনাগারটি চালুর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিলে হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছে নড়াইলের অনেক খামারি ও বেকার যুবক। প্রাকৃতিক পরিবেশে খরচ কম হওয়ায় অনেকেই ঝুঁকছেন হাঁসের খামারে। 6 মাস হাঁস পালন করে ডিম ও মাংস থেকে আয় হচ্ছে 1 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। হাঁস পালন, ডিম উৎপাদনে খামারিদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করছে জেলা প্রাণী সম্পদ অফিস। নড়াইল সদর উপজেলার শোলপুর বিল, ইছামতি, কলরা, পাটেশ্বরী সহ লোহাগড়া ও কালিয়া উপজেলার 10 থেকে 12টি বিলে গড়ে উঠেছে হাঁসের খামার। আশেপাশের 5 শতাধিক খামারি বর্ষা মৌসুমে অস্থায়ী খামারে হাঁস পালন ও ডিম উৎপাদন করছেন। হাঁস পালন করে অনেকের পরিবারে এসেছে সচ্ছলতা। বর্ষা মৌসুমে বিলের পানিতে প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠায় লাভবান হচ্ছেন খামারিরা। সর্বপ্রথম 4-5 জনের খামার করতাম, করার পরে আমাকে লাভ দেখে আমাকে বর্তমানে এই জায়গা বহুত জন এখন করে। বিল কলেজে লোকগুলো আছে, ম্যাক্সিমাম লোক এখানে হাঁস পোষে এবং প্রত্যেক বাড়ি 100 হাঁস থেকে শুরু করে 1000 পর্যন্ত হাঁস আছে। প্রতিটি খামারে 200 থেকে 1000 পর্যন্ত হাঁস রয়েছে। 4 থেকে 5 মাসে 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত আয় করা যায় বলে জানিয়েছেন খামারিরা। 2019 সাল থেকে হাঁস পালন করা শুরু করছি 200 হাঁস থেকে। এখন আমার খামারে 500 হাঁস আছে। সরকার একটু ডানি ভাই খাবারের দিক দিয়ে আমাকে একটু লক্ষ্য দিত, আমরা আরও আগের দিকেই আগতি পারতাম। হাঁস পালন করে কর্মসংস্থানের পাশাপাশি মাংস ও ডিম উৎপাদনের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস। একটি খামারে গড়ে প্রায় 500 হাঁস পালন। এই খামার থেকে তারা প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ টাকা আয় করেন। জেলা প্রাণী সম্পদ অফিস যারা সব হাঁস পালন করেন আগ্রহী যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে, কারিগরি সহায়তা দিয়ে থাকে। এছাড়া সরকার নির্ধারিত মূল্যে আমরা এখান থেকে তাদের ভ্যাকসিন সরবরাহ দিয়ে থাকি, যাতে কোনো বড় ধরনের রোগ এই হাঁসের না হয়। প্রতি বছর জেলায় যে পরিমাণ ডিম উৎপাদন হয় তার আনুমানিক বাজার মূল্য 25 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতি সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।